আল মামুন রাসেলের কথা শুনে পুরা বিপরীতমুখী। রাসেল দারুণ বলেন তাতে সরকারের কোনো সফলতা নাই, রাশেদ দারুণ বলেন তাতে সরকারের কোনো ব্যর্থতা নাই। আসলে মানে ওই অর্থে মানে উনি কোনো ব্যর্থতার কথা বলেননি, যেগুলো ব্যর্থতা সেগুলোর জন্য আন্তর্জাতিক কারণ, প্রেক্ষাপট, 17 বছরের দুঃশাসন, মানে সরকারি বক্তব্য যেরকম হয় সেরকম বক্তব্যই রাশেদ সাহেব দিয়েছেন। আপনি কি বলবেন? প্রথমত প্রথম 6 মাস নিশ্চয়ই যথেষ্ট সময় না সরকারের নিয়ে কমেন্ট করার জন্য, কিন্তু আবার একই সাথে মর্নিং শোজ দ্য ডে। আপনারা আসলে দিনের সকালটাই বলে দিতে পারে যে দিনটা আসলে কোন দিকে যাইতে পারে। সো এতক্ষণ মানে গত সামনে 6 মাস বিএনপি সরকার যেই শাসনামল কাটাচ্ছে, সেই শাসনামলে আমরা খুব ভালো কিছু ভবিষ্যতে প্রত্যাশা করব, এই প্রত্যাশাটা করাটা খুবই কঠিন একটা অবস্থায় আমরা আছি আর কি। প্রথমত বিষয় হলো জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাব, আমরা একটা সিস্টেম তৈরি হবে, যেই সিস্টেমটা ব্যবস্থাটা অনেক বেশি প্রো পিপল হবে এবং জনগণের কাছে জবাবদিহিতার বিষয়টা নিশ্চিত হবে। কিন্তু সেই জায়গা থেকে আসলে কিন্তু আমরা অনেকখানি সরে গেছি অলরেডি। সেটা মনে করেন যে আমরা এখন দেখতে পাচ্ছি যে নতুন করে যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছিল, যে নতুন অধ্যাদেশগুলো উঠানো হচ্ছে, এখানে কমন একটা সিমটম লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো যে শেখ হাসিনার আমলে বা লাস্ট যে অধ্যাদেশটা তার থেকে এটা একটু শক্তিশালী হবে, কিন্তু আমাদের যেটা পাওয়ার কথা ছিল সেটা থেকে এটা অনেকখানি দুর্বল হবে। কিন্তু একবারে কি লক্ষ্যে পৌঁছানো যায় আসলে? অনেক বিষয়টা হলো ভাই, মানে এই জিনিসগুলো তো আসলে কেন আপনাকে আটকাচ্ছে? মানে আপনি পিএসসির চেয়ারম্যান নিয়োগ দিবেন, আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিবেন, আপনি মানবাধিকার কমিশন যদি শক্তিশালী হয় সেটা না কেন ভয় পাচ্ছেন? তার মানে কি আপনি নিজে ফিল করতেছেন যে আপনি এই কাজগুলো করবেন, যে আপনিও আসলে গুম করবেন, আপনিও আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাবেন? তো সেই সময় যদি একটা শক্তিশালী মানবাধিকার কমিশন থাকে সেটা তো আপনার জন্য বিপদ হইতে পারে। তাহলে আপনি কি সেইটা ভয় পাইতেছেন কিনা, বিএনপি সেটা ভয় পাইতেছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসেন, আমি যদি এই অধ্যাদেশ আমাদের জুলাই সনদ এই আলোচনার বাইরে যাই, বাইরে গিয়ে বলি আমাদের গত সরকারের সময়ে হামে আক্রান্ত শিশু মারা গেছে 900-র উপরে। এই সংখ্যাটা কোনো মিথ্যা না। এখন এই ঘটনার সাথে যদি ইন্টারিম গভর্নমেন্টের কোনো সিদ্ধান্তের ব্যর্থতা থাকে, তাহলে সরকার এটা খোলাসা করুক, সেটা তো তদন্ত হোক। আমার দেশে 900 শিশু মারা গেছে সেটা নিয়ে কোনো কথা নাই, শুধু বলতে বেশিরভাগ 5 বছরের নিচে, বেশিরভাগ শিশু, মানে তাদের কোনো বুঝ হয় নাই, তার আগেই তারা আমাদের এই ভাঙ্গা পড়া সিস্টেম এবং আমাদের কিছু খারাপ লোকের হয়তো বা কিছু খারাপ লোকের সিদ্ধান্ত বা অযোগ্য লোকের সিদ্ধান্তের কারণে 900-র মতো শিশু মারা গেছে এই 6 মাসে। সেটা নিয়ে কোনো তদন্তের কমিটি কি করা হয়েছে বলে আমরা শুনেছিলাম, সেটার কি রিপোর্ট এসেছে, কারা এটার জন্য দায়ী, কোনো রকমের জবাবদিহিতা কিন্তু জনগণের কাছে হইল না। আপনি দেখেন ভাই, ঔষধের কথাটা অলরেডি বলে গেছে, 294টা যে ঔষধ 1991 সালের যে শেষ লিস্ট 115টা ঔষধের, 115টা বা 117টা ঔষধের যেটা ছিল, ওটার মধ্যে অলরেডি 40-45টা ঔষধ আর বাংলাদেশে ব্যবহার হয় না, উৎপাদনই। কারণ হলো ওইটা ওই সময়ে মানুষের যেই রোগগুলা বেশি ছিল সেই রোগগুলোকে চিন্তা করে তৈরি করা লিস্ট। ইন্টারিম গভর্নমেন্ট এসে একটা লিস্ট বানালো যেটা এই সময়ে মানুষের যে রোগগুলো হচ্ছে, ডায়াবেটিস, মানুষের হাই ব্লাড প্রেশারের রোগ হচ্ছে, মানুষের হার্টের নানান রকম সমস্যা দেখা দিচ্ছে, সেই ওষুধগুলোকে ঢোকানো হইলো যে এইগুলা এখন আর মানে বিলাসী না, মানে হুটহাট একজনের হচ্ছে না, এটা এখন কমন, এটা একটা এসেন্সিয়াল ড্রাগ লিস্টে ঢুকলো। এবং আমরা লক্ষ্য করলাম কি, সরকার আইসা বলতেছে সে সমন্বয় করবে, তাহলে সে অপেক্ষা করুক, 294টা থাকুক, সে সমন্বয় করে নতুন লিস্ট দিক। সে নতুন লিস্ট না দিয়ে সে কেন 117টায় ফেরত গেল? তার মানে হুট করে এই প্রত্যেকটা ওষুধের দাম কয়েক গুণ করে বেড়ে গেল না মার্কেটে? কার পকেট থেকে টাকা যাচ্ছে? সরকারের পকেট থেকে যাচ্ছে? তা তো যাচ্ছে না, যাচ্ছে জনগণের পকেট থেকে যাচ্ছে। আচ্ছা, এবার আসেন আপনি, আমরা এই পুরোটা সময় আমরা নর্মালি কি চিন্তা করি বা আমরা কি দেখি, যে নর্মালি যেটা হয় যে আমি জ্বালানি সরবরাহ করতে পারতেছি না, আমি গ্যাস মানুষের বাসায় লাইনে দিতে পারতেছি না, তাইলে এই সময় মানুষ কি করবে? বিকল্প হিসেবে এলএমজি ইউজ করবে, অন্যান্য সিলিন্ডারগুলো সে ইউজ করবে। তাহলে আপনার সরকার হিসেবে কাজ কি? আমি গ্যাস দিতে পারতেছি না, আমি এইখানে এখন ভর্তুকি দিতেছি এক্সট্রা, কমে তুমি আপাতত সিলিন্ডার গ্যাস দিয়ে চালাও। কিন্তু আমরা কি দেখলাম? সিলিন্ডার গ্যাসের দাম বাড়ায় দেওয়া হলো। তার মানে মানুষকে আপনি প্রথমে একটা সংকটে ফেলাইলেন, সংকটে ফেলাইয়া সেই টাকাটা আবার আপনি মানুষের পকেট থেকে আসলে নানান সিস্টেম দিয়ে বাইর করে নিয়ে চলে যেতেছেন। এবার আসেন, এইসব বিষয় নিয়ে তো আসলে আলাপ হয় টকশোতে। আমি এখন আপনার একটা টপিক বলি, ভাই জানেন কিনা আমি জানি না, এইবার ধানের দাম কত ঠিক করা হয়েছিল? ধানের দাম ঠিক করা হয়েছিল 1500 টাকা, যেখানে আপনার নর্মালি একটা কৃষকের এখন 1 মণ ধান উৎপাদন করতে বা 1100-1200 টাকা পর্যন্ত খরচ চলে যায়, সেখানে 1500 টাকা করা হইলো, খুব ভালো কথা। এবার আমি বাস্তবতা বলি, আমার এলাকা সুনামগঞ্জে হাওরে, এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে,
কৃষকদের কাছে কোনোভাবে ধান মজুত রাখার মতো আর কোনো জায়গা সিস্টেম নেই। নাই, তাকে বেচতেই হবে, সে 600 700 800 টাকায় ধান বেচছে। মানে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক না, তার ন্যায্য আমি মূল্য গ্রাহক পাইলো না। হিসাবে এই আলোচনা তো কোথাও নাই। জি, তাহলে এই আমি- কৃষক কেন পরের বার ধান উৎপাদন করবে? মানে জি, কেন সেটা আমরা গ্রামে একদম গঞ্জে গেলে পতিত জমিটা পাই? কারণ মানুষ, কৃষকরা কোনো লাভ পাচ্ছে না তো জি তাদের। জি